সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং গত ক্লাসগুলো এনজয় করছো এবং কিছু শিখতে পারছো। এবং আগামী ক্লাসগুলোতে আমি চেষ্টা করব সমাজবিজ্ঞানের ধারণাগুলো সহজভাবে সাবলীলভাবে তোমাদের কাছে তুলে ধরা, যাতে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো এবং ভালো নাম্বার তোমরা উঠাতে পারো পরীক্ষায়। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার পরিচয় তোমরা অলরেডি দেখেছো, জেনেছো। তো আমরা সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক দেখতেছিলাম। আজকে আমরা দেখব সমাজবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক, সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্কগুলো আমরা বর্ণনা করতে পারবো এবং সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্কটা আমরা বর্ণনা করতে পারবো আজকের ক্লাস শেষে। তো আমরা দেখি সমাজবিজ্ঞানের সাথে ইতিহাসের পারস্পরিক সম্পর্ক। আর আমরা আগে দেখেছি যে এই পারস্পরিক সম্পর্কগুলোকে আমরা প্রধানত দুই দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করে থাকি। একটা হচ্ছে যে সাদৃশ্য, আর একটা হচ্ছে বৈসাদৃশ্য। তো প্রথমে আমরা দেখি যে ইতিহাসের সাথে সাদৃশ্য। ইতিহাস হচ্ছে মানব সমাজের অতীত ঘটনাবলীর ধারাবাহিক বিবরণ, অর্থাৎ অতীত যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলোর ধারাবাহিক বিবরণ হচ্ছে ইতিহাস। আর বিপরীত দিকে মানব সমাজের পারস্পরিক সম্পর্কের সামগ্রিক বিশ্লেষণী বা সামগ্রিক পাঠই হচ্ছে সমাজবিজ্ঞান। সেদিক থেকে সমাজবদ্ধ মানুষ নিয়ে উভয় আলোচনা করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানব সমাজের অতীত নিয়ে আলোচনা করছে ইতিহাস, অর্থাৎ যে ঘটনাগুলো মানুষের হৃদয় পটে, মানুষ পটে স্থান করে নিয়েছে সেগুলোই কিন্তু শুধুমাত্র ইতিহাস হতে পারে, অন্যগুলো কিন্তু ইতিহাসে স্থান পায় না। আর এদিকে মানব সমাজের পারস্পরিক সম্পর্কের সামগ্রিক পাঠই হচ্ছে সমাজবিজ্ঞান, অর্থাৎ মানুষের যে পারস্পরিক সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্কগুলোকে সামগ্রিকভাবে একমাত্র সমাজবিজ্ঞানই পাঠ করে থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে উভয়ই এই সমাজবদ্ধ মানুষকে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে সমাজবিজ্ঞান ও ইতিহাস একে অপরের পরিপূরক, এ প্রসঙ্গে ভন বোলো বলেন, ইতিহাস থেকে বিচ্ছিন্ন করলে সমাজবিজ্ঞান হতে পারে না। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে আমাদের অতীত ইতিহাস বা আদিম যুগের মানুষ তারা গুহায় বসবাস করত এবং সেখান থেকে সমাজের বিবর্তন হতে হতে, পরিবর্তন হতে হতে আমরা এই আধুনিক বর্তমান সময়ে এসে পৌঁছেছি। তো এই যে তুলনাটা আমরা করতে পারছি যে আমাদের আদিম যুগের মানুষ গুহায় বসবাস করতো আর আমরা এখন এইখানে বসবাস করছি, তাহলে এই যে তুলনা করার জন্য আমরা কিসের উপর নির্ভর করছি? ইতিহাসের উপরে। তাহলে ইতিহাস যদি আমাদেরকে এই তথ্য দিয়ে সহযোগিতা না করতো যে আমাদের পরিবর্তনগুলো কিভাবে সংঘটিত হয়েছে আর আমাদের কিভাবে এই সমাজের পরিবর্তনগুলো ক্রমান্বয়ে একটার পর একটা এই পরিবর্তনগুলো আমরা দেখতে পেয়েছি। তো এই জন্য ইতিহাস থেকে বিচ্ছিন্ন করলে সমাজবিজ্ঞান হতে পারে না। কারণ কি, এক্ষেত্রে ইতিহাস আমাদেরকে অনেকভাবেই সহযোগিতা করে, তথ্য দিয়ে সহযোগিতা করে আমাদের সমাজবিজ্ঞানকে বা সমাজকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। আর এরপরে যদি আমরা দেখি যে সমাজ সম্পর্কে সুসংহত জ্ঞান, তো পরিপূর্ণ জ্ঞান যদি আমরা অর্জন করতে চাই তাহলে সমাজবিজ্ঞানীদের এই যে বস্তুনিষ্ঠ ইতিহাসের সহযোগিতা নিতে হয়, যেটা আমরা একটু আগেও একটু বলার চেষ্টা করেছি। তাহলে ইতিহাসের যদি বস্তুনিষ্ঠ সহযোগিতা আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা ওই ইতিহাস থেকে সহযোগিতা পাবো না বা আমরা আমাদের সমাজবিজ্ঞানের চর্চা সঠিকভাবে করতে পারবো না। একইভাবে ইতিহাসের বিষয়বস্তু যদি সঠিকভাবে অনুধাবন এর জন্য ইতিহাসবিদদেরও সমাজবিজ্ঞানের সহযোগিতা নিতে হয়। অর্থাৎ যারা ইতিহাস নিয়ে আলোচনা করেন তারাও কিন্তু সঠিকভাবে ঐতিহাসিক ঘটনাগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানের সহযোগিতা নিয়ে থাকে। তাহলে এই সমাজবিজ্ঞানিক বা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ তাদের জন্য গুরুত্বপূর্ণ ভাবে প্রযোজ্য।
এ প্রসঙ্গে ইবনে খালদুন বলেন যে ইতিহাস রচনার পূর্বে ইতিহাস বেত্তাদের সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হয়, অন্যথায় বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা সম্ভব নয়। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে ইতিহাস রচনার পূর্বে যারা ইতিহাস বেত্তা বা যারা ইতিহাস নিয়ে গবেষণা করবেন তাদেরকে অবশ্যই সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অন্যথায় ওই বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা করা সম্ভব নয়। এরকম যদি আমরা বলি যে একজন মার্কিন ইতিহাস বিজ্ঞানী বা আমেরিকান বা অস্ট্রেলিয়ান একজন ইতিহাসবিদ হয়তোবা আমাদের দেশে আসলেন, তিনি ইতিহাস রচনা বা ইতিহাস নিয়ে তিনি স্টাডি করতে চাইলেন, তো তার কাছে যদি আমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে যদি ধারণা না দেওয়া হয় তাহলে কিন্তু তার পক্ষে ওইভাবে ইতিহাসগুলো রচনা করা তার পক্ষে কিন্তু সম্ভব হবে না, কারণ কি তিনি আমাদের সমাজ ব্যবস্থার সাথে পরিচিত নয়। এই জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অবশ্যই থাকতে হবে, তা না হলে তার পক্ষে বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা সম্ভব নয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কেউ একজন আমাদের আহ স্বাধীনতা যুদ্ধ নিয়ে কোনো বাইরের দেশের একজন লোক, যিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট জানেন না, ওই সমাজ ব্যবস্থা সম্পর্কে জানেন না, তিনি যদি আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে গবেষণা করতে চান তাহলে তার পক্ষে কিন্তু বস্তুনিষ্ঠভাবে ইতিহাস রচনা করা সম্ভব না। কারণ কি তিনি, তাকে যদি ওইভাবে সামাজিক প্রেক্ষাপটগুলো না বলা হয়, ওই সময়কার সামাজিক যে ব্যবস্থাটা ছিল সেগুলো যদি তাকে জানানো না হয় যে কোন প্রেক্ষাপটে কোন দৃষ্টিকোণ থেকে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়, তাহলে কিন্তু তার পক্ষে ওইটা পরিপূর্ণভাবে ইতিহাসটা তিনি কিন্তু রচনা করতে পারবেন না। সুতরাং আমরা কি দেখতে পাই যে বিষয় দুটোর মধ্যে যথেষ্ট সাহায্য এবং সহযোগিতার সম্পর্ক বিদ্যমান, যেহেতু একে অপরের কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকে। আবার বলছি যে সমাজবিজ্ঞান তার প্রয়োজনীয় উপাদানের ক্ষেত্রে অনেকাংশেই ইতিহাসের উপরে নির্ভরশীল, যেটা আমরা বারবারই ঘুরাই ফিরে বলছি যে অনেক ক্ষেত্রে আমরা ইতিহাসের উপরে নির্ভর করে থাকি। ইতিহাস মানব সভ্যতার পরিবর্তন প্রসঙ্গে সমাজবিজ্ঞানকে প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে। অর্থাৎ এই যে মানব সভ্যতার যে পরিবর্তন প্রসঙ্গে সমাজবিজ্ঞানকে কি করে, ইতিহাস প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে, যেটা আমরা প্রথম থেকে বলার চেষ্টা করছি যে আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন যদি জানতে চাই তাহলে অবশ্যই ইতিহাসের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। অন্যদিকে ইতিহাস আলোচনার ক্ষেত্রে সামাজিক পটভূমির যোগান দেয় হচ্ছে সমাজবিজ্ঞান। অর্থাৎ ইতিহাস যখন আলোচনা করা হবে তখন তার যে সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক পটভূমিটা দরকার সেটা যোগান দিয়ে থাকে সমাজবিজ্ঞান। তাহলে মোটামুটি আমরা দুইটার ক্ষেত্রে যথেষ্ট একটা সম্পর্ক আমরা দেখতে পেলাম, মিল দেখতে পেলাম, একে অপরের পরিপূরক বা সহযোগিতার সম্পর্ক দেখতে পেয়েছি। এবার আমরা একটু বৈসাদৃশ্য দেখি যে ইতিহাস তুলনামূলকভাবে একটা পুরাতন বিষয়, যেহেতু সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই যেহেতু ইতিহাস রচিত হয়ে আসছে, এজন্য এটা একটা পুরাতন বিষয়। অন্যদিকে সমাজবিজ্ঞান নবীন বিষয়, কারণ এর জন্ম বেশি দিন না। কত সালে? 1839 সালে জন্ম। ইতিহাস গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ এখানে আমরা কি কি বিষয়ে আলোচনা হয় প্রধানত সেগুলো নিয়ে আমরা দেখে থাকি। ইতিহাস কি করে? ঐতিহাসিক ঘটনা ও দিন তারিখ, ক্ষমতার উত্থান পতন, চুক্তি, যুদ্ধ বিগ্রহ, ক্ষমতার পালাবদল ইত্যাদি নিয়ে প্রধানত আলোচনা করে থাকে। তাহলে ঐতিহাসিক ঘটনা ও দিন তারিখ সেটা কোনগুলো? যেমন স্বাধীনতা যুদ্ধের আমাদের কি 25শে ডিসেম্বর কালরাত্রি, 26শে মার্চ থেকে শুরু করে স্বাধীনতা দিবস থেকে শুরু করে, তারপর ওদিকে আছে আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, এগুলো কিন্তু ঐতিহাসিক ঘটনা এবং দিন তারিখ। আবার আমরা দেখি যে আহ আমাদের 6 দফা আন্দোলন, যেটা 6 দফা দাবি যে উত্থাপন করা হয়েছিল, সেটা একটা আমাদের জন্য ঐতিহাসিক ঘটনা এবং দিন তারিখ। 70 সালের যে নির্বাচন, অর্থাৎ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের ক্ষেত্রে।
অন্যদিকে আমরা কি দেখি, ক্ষমতার উত্থান পতন, যে ক্ষমতার উত্থান পতনটা কিভাবে হয়েছে সেগুলো, যেমন আমাদের সিরাজউদ্দৌলার আহ ওখান থেকে কিভাবে ক্ষমতাটা পরিবর্তন হয়েছিল, বা আমরা আহ জানি যে ভিয়েতনাম যুদ্ধে কিভাবে আমেরিকা পরাজিত হয়ে সেখান থেকে চলে আসে। এরকম বিভিন্ন ভাবে আমরা ক্ষমতা উত্থান পতন গুলো দেখতে পাই। ঠিক একইভাবে যে ইংল্যান্ডকে বলা হতো একসময়, ইংল্যান্ডের সূর্য ব্রিটিশদের সূর্য অস্তমিত যেত না। অর্থাৎ তারা বিশ্বের বিভিন্ন দেশে কলোনি স্থাপন করেছিল। সেই কলোনিগুলোতে কোনো না কোনো জায়গায় দেখা যেত দিন থাকতো। হয়তো ইংল্যান্ডে এখন সূর্য রাত হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ হয়তো বা দিন এখানে আছে, আবার আমাদের এখানে হয়তো রাত হয়ে যাচ্ছে। অন্য আরেকটা জায়গা হয়তো বা তাদের কলোনি, সেটা হয়তো দিন থাকতো। কিন্তু এখন কিন্তু তাদের আর সেই প্রভাব প্রতিপত্তি ওইভাবে কিন্তু নাই, এবং ওই কলোনি ব্যবস্থাটাও নাই। যদিও এখন ধারণাগুলো চেঞ্জ হয়ে গেছে, নব্য কলোনিয়ালিজম বলা হচ্ছে, নব্য উপনিবেশবাদ, যেটাতে ভৌগোলিক সীমারেখাকে মানে দখল না করে বাজার সংস্কৃতি দখল করাকে এখন বোঝাচ্ছে। তো যাই হোক, সেই যে ক্ষমতার এবং উত্থান এবং পতন, এগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি, সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের বাংলাদেশের আছে শান্তি চুক্তি, কিছু আহ, আমাদের পাহাড়ি এলাকার কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে একটা চুক্তি। তারপর আমাদের ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরবর্তীতে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, ম্যাগনা কার্টা একটা গুরুত্বপূর্ণ চুক্তি। এরকম। তারপর যুদ্ধ বিগ্রহ বলার অপেক্ষা রাখে না, আমাদের ইসলামের প্রথম যুগেরও বেশ কিছু যুদ্ধ ছিল, যেটা ইসলামকে টিকিয়ে রাখার জন্য। বা পরবর্তীতে আমরা দেখি আরব ইসরায়েল যুদ্ধ, অর্থাৎ আরব দেশগুলি ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ভারত পাকিস্তানের একটা যুদ্ধ ছিল। তারপরে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা পুরো বিশ্বকে নড়বড় করে দিয়েছিল, বা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার ক্ষমতার পালা বদল, ওটা অনেকটা উত্থান পতনের কাছাকাছি, যে ক্ষমতার পালা বদল গুলো কিভাবে হয়েছে, এগুলো নিয়ে ইতিহাস আলোচনা করে থাকে, যেগুলো কি বলছে আমরা সমাজ বিজ্ঞানের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। বিপরীত দিকে সমাজ বিজ্ঞানের আলোচনায় কি আসে, সমাজ কাঠামো, অর্থাৎ আমাদের সমাজ কাঠামোটা কিরকম, প্রত্যেকটা জিনিস সুনির্দিষ্ট একটা কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে। যেমন একটা বিল্ডিং আমরা যদি তৈরি করতে চাই, সেটা কিন্তু একটা ভিত করতে হয়, তারপর আস্তে আস্তে সেটার উপরে অবকাঠামো গড়ে তুলে সেখানে পরবর্তীতে আমরা প্লাস্টার করে দরজা জানলা দিয়ে একটা সুন্দর রুম হয়। তো এরকম সমাজও একটা সুনির্দিষ্ট কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে। এটাকে কেউ কার্ল মার্কস বলতে চেয়েছেন বেসিক স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার, অর্থাৎ মৌলিক কাঠামো এবং উপরিকাঠামো, এই সমাজ কাঠামোটাকে বোঝানোর জন্য। তো সে মৌলিক কাঠামোটাকে উনি বলেছেন অর্থনীতি, আর উপরিকাঠামো বা সুপার স্ট্রাকচারটাকে উনি বলছেন যে আমাদের সমাজ, রাজনীতি, ধর্ম, শিক্ষা, এগুলোকে উনি বুঝিয়েছেন। তো এরকম এক একজন এক এক ভাবে সমাজ কাঠামোটাকে বুঝিয়েছেন, তো ওটা আমরা মোটামুটি গ্রহণযোগ্য বা সবার কাছে সমাজ কাঠামো বোঝার সুবিধার জন্য আমরা ওটা বলতে পারি। তো এরকম সমাজ কাঠামো নিয়ে আলোচনা করে থাকে। সামাজিক পরিবর্তন, যেটা আমরা আগের স্লাইডে দেখেছি, যে পরিবর্তনকে আমরা যদি বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদের তুলনা করার দরকার হয়। তো এই যে সামাজিক পরিবর্তনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সামাজিক পরিবর্তনে কি কি ভূমিকা পালন করে থাকে, এগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপর হচ্ছে সামাজিক সম্পর্ক, যে সমাজে মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক, এরকম বিভিন্ন ভাবে আমরা সামাজিক সম্পর্কটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। সামাজিক মিথস্ক্রিয়া, এটা সম্পর্কের কাছাকাছি ইন্টারাকশন, যেটাকে আমরা বলছি, যে মানুষের সাথে মানুষের যে মিল বা সম্পর্কটা, সেই মিথস্ক্রিয়াটা কিরকম, সেটা এখানে গুরুত্বপূর্ণ। তারপর সংস্কৃতি, সমাজবিজ্ঞানের খুব বড় একটা জায়গা জুড়ে আলোচনা করা হয়ে থাকে সংস্কৃতি।
অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করছি তাই হচ্ছে সংস্কৃতি। কেউ কেউ বলেন যে ঘুমোতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যে কাজগুলো করছি সবই সংস্কৃতির পর্যায়ভুক্ত। তো এই সংস্কৃতি এক এক দেশের এক এক রকম। তো এই সংস্কৃতি ও সমাজবিজ্ঞানের আলোচনার অন্যতম একটা বিষয়। সামাজিক শ্রেণী, সামাজিক স্তর বিন্যাসের একটা ধরন, যা আমরা সমাজে মানুষের মধ্যে মানুষের যে শ্রেণী বিভাজনটা করে থাকি সেটা নিয়ে আলোচনা করে থাকি। এটা নিয়ে আমরা প্রধানত অষ্টম অধ্যায়ে আলোচনা করব। জেন্ডার, অর্থাৎ নারী পুরুষের যে সৃষ্টিকর্তা কর্তৃক যে পার্থক্য, সেই পার্থক্যের উপরে ভিত্তি করে সমাজ কর্তৃক নির্ধারিত যে বিভাজন, সেটাই হচ্ছে জেন্ডার। এটাও আমরা অষ্টম অধ্যায়ে আলোচনা করব। যেমন জেন্ডার কোনটা আমরা আহ মিনা কার্টুনে দেখে থাকি যে রাজু ছেলে বিধায় রাজুকে ফুল ডিম দেয়া হচ্ছে, স্কুলে পাঠানো হচ্ছে। আর মিনা মেয়ে বিধায় তাকে আর স্কুলে পাঠানোর প্রয়োজনীয়তা বোধ করা হচ্ছে না এবং তাকে ওই অর্ধেক ডিম দেওয়া হচ্ছে। তো এই যে ধারণাটা যে মিনা মেয়ে, এজন্য ওর পড়ালেখার দরকার নেই, রাজু ছেলে, তার পড়ালেখার দরকার, তার গ্রোথটা ভালো দরকার। এই যে সামাজিকভাবে যে নির্মিত যে ধারণা, এটাই হচ্ছে জেন্ডার, এবং এইটার ভিত্তিতে যে বৈষম্যটা করা হয় সেটাই হচ্ছে জেন্ডার বৈষম্য। তারপর সামাজিক স্তর বিন্যাস, এটা সামাজিক, ওই যে সামাজিক শ্রেণী আমরা বলেছি সামাজিক স্তর বিন্যাসের পর্যায়ভুক্ত। তা এই স্তর বিন্যাসটাকে 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। যে আমাদের দাস প্রথা ছিল এক সময়, সেটা যদিও এখন নাই। তারপরে হচ্ছে বর্ণ আহ স্টেট প্রথা, যেটা ইউরোপে ছিল। তারপর হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যে বর্ণ প্রথা আছে, এবং এই সামাজিক শ্রেণী, এই 4টা প্রধানত এই সামাজিক স্তর বিন্যাসের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। তারপর হচ্ছে যে জনসংখ্যা ও স্থানান্তর, এটা সমাজবিজ্ঞানের অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। যে জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার গতি প্রকৃতি, জনসংখ্যার বিন্যাস, তারপর স্থানান্তর, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা মোটা দাগে কয়েকটা দেখানোর চেষ্টা করেছি। এরকম অনেক জিনিস আছে যেটা সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে, সেগুলোর সাথে আসলে ইতিহাসের ওইভাবে খুব একটা সম্পর্ক থাকে না, বা ওই জিনিসগুলো ইতিহাসের সাথে খুব একটা মিলানো যায় না। তাহলে এখানে আমরা দুইটা সাবজেক্টেরই আলোচনার বিষয়বস্তু অনেক ভিন্ন। তারপর এখানে আমরা বলছি মানসপটে স্থান করে নেওয়া ঘটনাগুলোই কেবল ইতিহাসে স্থান পায়, অন্যগুলো কিন্তু স্থান পায় না। অন্যদিকে যে সকল ঐতিহাসিক ঘটনা সামাজিক পরিবর্তন বা বিবর্তনে ভূমিকা পালন করে, তাই সমাজবিজ্ঞানে প্রাধান্য পায়। তাহলে আমরা এখানে দুটা জিনিস দেখছি যে মানসপটে যেগুলো স্থান করে নিচ্ছে সবগুলোই শুধু ইতিহাস এ স্থান পায়। যেমন আমরা দেখি যে সারা বিশ্ব জুড়ে হাজার হাজার ফ্লাইট এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাচ্ছে। আমরা কোনোগুলো কি ওইভাবে কি খোঁজ খবর রাখি? রাখি না। কিন্তু যখনই কোনো একটা বিমান দুর্ঘটনা ঘটে, তখন সেটা আমাদের কাছে পত্রিকার পাতায় স্থান পায়, মানুষের মানসপটে স্থান পায়, এবং সেটা হয়ে যায় ইতিহাস। কিন্তু ওই সব ইতিহাস কিন্তু আবার সমাজবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় না। শুধুমাত্র সেই সকল ঐতিহাসিক ঘটনাগুলো যেগুলো সামাজিক পরিবর্তন বা সামাজিক বিবর্তনে ভূমিকা পালন করে, তাই সমাজবিজ্ঞানে প্রাধান্য পায়। ঐতিহাসিকরা সাধারণত ঘটনাবলীর কোনো একটা বিশেষ ফলাফল পর্যালোচনা করে অগ্রসর হন। অর্থাৎ ইতিহাস নিয়ে যারা আলোচনা করেন, তারা কি করেন, কোনো একটা ঘটনাবলীর একটা বিশেষ ফলাফল পর্যালোচনা করার কাজে অগ্রসর হন। আবারও যদি আমরা স্বাধীনতা যুদ্ধের কথা বলি, তখন আমরা এখানে দেখা যায় যে ইতিহাসের লোকজন শুধুমাত্র একটা বিশেষ ফলাফল পর্যালোচনা করেন। সেটা কিরকম, যে স্বাধীনতা যুদ্ধের ফলে আমরা একটা স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বতন্ত্র মানচিত্র পেয়েছি, আমাদের একটা আলাদা জাতীয় পতাকা হয়েছে, আমাদের একটা নিজস্ব স্বকীয়তা আমরা পেয়েছি, সার্বভৌম হয়েছি। কিন্তু এটা ইতিহাসের লোকজনের কাছে এটা, তারা এই ফলাফলগুলো পর্যালোচনা করে। কিন্তু সমাজবিজ্ঞানীরা কি করেন, যে সমাজ ব্যবস্থায় ওই ঐতিহাসিক ঘটনার কারণটা আলোচনা করে, পাশাপাশি
ওই প্রভাবটা নিয়ে আলোচনা করে। তাহলে কারণের ক্ষেত্রে আমরা দেখি যে সামাজিকভাবে যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, এরকম এইগুলো কিন্তু একটা বড় কারণ ছিল। এবং এর প্রভাবটা কি হয়েছে, আমাদের একটা স্বাধীন সমাজ ব্যবস্থা আমরা পেয়েছি এবং এখানে একটা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে, আমাদের নতুন সরকার গঠিত হয়েছে। এরকম বিভিন্ন প্রভাব নিয়ে আমরা আলোচনা করে থাকি সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। সাধারণত ইতিহাসের আলোচনা অতীত ঘটনাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকে। অতীত ঘটনাবলী নিয়ে কিন্তু শুধুমাত্র ইতিহাস আলোচনা করে থাকে, তাদের অন্যদিকে কোনো মাথা ব্যথা নাই। ভবিষ্যৎ নিয়ে না আছে মাথা ব্যথা, না আছে বর্তমান নিয়ে। আর অন্যদিকে সমাজবিজ্ঞান পুরো সমাজটাকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করে। তাই সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক, অর্থাৎ এটা ঐতিহাসিক কোনো সামাজিক প্রেক্ষাপট নিয়ে যেমন আলোচনা করতে প্রয়াস পায়, ঠিক একইভাবে বর্তমান সমাজ ব্যবস্থার বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। আবার ভবিষ্যতে সমাজের কি পরিবর্তন হতে পারে সেগুলো নিয়েও দৃষ্টিপাত করে থাকে। তো এই জন্য আমরা এই দুইটার আলোচনার বিষয়বস্তুর মধ্যে যথেষ্ট আমরা পার্থক্য দেখতে পাই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সমাজবিজ্ঞানের সাথে ইতিহাসের কিছু বৈসাদৃশ্য। এবার আমরা দেখব যে নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক। নৃবিজ্ঞান যে সমাজবিজ্ঞান সমাজের বিকাশ ধারা আলোচনা করতে যে, অর্থাৎ সমাজের যে বিবর্তন বা বিকাশ ধারা আলোচনা করতে যে কি হয়, অনেক সময় আদি মানব গোষ্ঠী নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আদি মানব গোষ্ঠী, ওই যে গুহায় যারা বসবাস করছে তারা, এরকম এই আদিম মানব গোষ্ঠী নিয়ে আলোচনা করে থাকে। আবার সংস্কৃতি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমাদের আমাদের পূর্বপুরুষদের নিয়েও কিন্তু আমাদের আলোচনার দরকার হয়, যে আসলে আমাদের সংস্কৃতিটা কিভাবে গড়ে উঠলো, তারা কোন প্রেক্ষাপটে এটাকে সংস্কৃতির অঙ্গ হিসেবে দেখেছেন। এরকম ভাবে যেমন আমরা পয়লা বৈশাখ উদযাপন করে থাকি, তাহলে আমাদের এই পয়লা বৈশাখটা কিভাবে এলো, যে আমাদের সম্রাট আকবরের সময় ওই যে বাংলা ক্যালেন্ডারটা তৈরি হয়েছিল সেটা পয়লা বৈশাখ, এবং এই যে আমাদের বাংলা বর্ষপঞ্জিটা, এটার সাথে আমাদের কৃষি উৎপাদনের একটা বড় সম্পর্ক রয়েছে। সেখান থেকেই কিন্তু আমাদের এই যে কৃষকদের জীবন আচরণ বা তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে ওই দিন পরিধান করা হয় অনেকেই র্যালি করার সময়। তো এরকম, তাহলে আমাদের এই সমাজের বিকাশ দ্বারা আলোচনা করতে যে কিন্তু আমরা অনেক সময় আদি মানব গোষ্ঠী যেমন আমরা বলছি, ঠিক একইভাবে পূর্বপুরুষ এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। একইভাবে মানুষের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করতে যে, মানুষের উৎপত্তি এবং ক্রমবিকাশ আলোচনা করতে যে আদিম মানব গোষ্ঠী নিয়ে আলোচনা করে থাকে কারা, মনোবিজ্ঞান। সেদিক থেকে আদিম মানব গোষ্ঠী নিয়ে উভয়ই আলোচনা করে থাকে। এই যে আদিম মানব গোষ্ঠী আমরা বারবার বলছি, কারণ কি, এই যে আমাদের সমাজবিজ্ঞানের জন্য যেমন এটা আমাদের সামাজিক পরিবর্তনকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, এই আদিম মানব গোষ্ঠী, তাদের থেকেই কিন্তু আমরা তুলনাটা করতে পারি যে আমাদের সমাজের পরিবর্তনটা কিভাবে এলো। বা আগের দিন আমরা আলোচনা করতেছিলাম সমাজ সম্পত্তি কিভাবে সৃষ্টি হলো, এটা আমাদের আহ সম্ভবত নবম অধ্যায়ে এটা নিয়ে আলোচনা হয় যে সম্পত্তির সূত্রটা কিভাবে হলো। তা আমরা ওই সময় বিভিন্ন সমাজ ব্যবস্থার সম্পত্তির ধারণা আলোচনা করতে গিয়ে দেখিয়েছি, সরি, আদিম যুগের সম্পত্তির ধারণা কিন্তু আসলে ওইভাবে ছিল না। বিশেষ করে ব্যক্তিগত সম্পত্তির ধারণা ছিলই না। আদিম যুগে মানুষের সম্পত্তি বলতে কি ছিল, যে তীর, ধনুক, বর্শা, যেগুলো দিয়ে, বা নারীদের বিভিন্ন ওই পাথর দিয়ে যেসব অলংকার দিয়ে তৈরি করা হতো সেগুলো। কারণ কি ওই সময় তারা গুহায় বসবাসেরও আগে, স্থায়ীভাবে বসবাসেরও আগে তারা ফলমূল সংগ্রহ করত
পশু পাখি শিকার করত, সেগুলো খেয়ে দিয়ে ফুরায় গেলে আবার তারা অন্যত্র চলে যেত, আবার নতুন ভাবে খাদ্যের সন্ধানে। কিন্তু যখন থেকে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো, পশুগুলোকে পোষ মানাতে সক্ষম হলো, কৃষির সূত্রপাত হলো, তখন থেকে ব্যক্তিগত সম্পত্তির ধারণাটা শুরু হলো। তাহলে এই যে আমাদের সমাজের পরিবর্তন, সম্পত্তির ধারণা, এগুলো আলোচনা করতে যেয়ে কিন্তু আমাদের এই আদি মানব গোষ্ঠী নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়েছে। তাহলে সেদিক দিয়ে আমরা দেখতে পাই যে মনোবিজ্ঞানও, নির্বিজ্ঞানও যেমন আদিম মানব গোষ্ঠী নিয়ে আলোচনা করছে, মানুষের উৎপত্তি ও ক্রম বিকাশ নিয়ে, ঠিক একইভাবে সমাজ বিজ্ঞানও আলোচনা করছে। তাহলে সমাজবিজ্ঞান ও নির্বিজ্ঞান আমরা বলছি পরস্পর নির্ভরশীল। গবেষণা কাজে একে অপরকে তথ্য উপাত্ত দিয়ে তারা একে অপরকে সহযোগিতা করে থাকে। তাই দুইটি বিষয়ের মধ্যে সাহায্য ও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ গবেষণা কাজের জন্য সমাজবিজ্ঞান যেমন নির্বিজ্ঞানের উপর নির্ভর করছে, ঠিক একইভাবে নির্বিজ্ঞানও সমাজবিজ্ঞানের উপরে নির্ভর করে তথ্যগুলো আদান প্রদান করছে। অন্যদিকে বলা হচ্ছে নির্বিজ্ঞানের অন্যতম শাখা হলো সংস্কৃতি। আর আমরা একটু আগেই দেখেছি সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ উভয়েরই আলোচনায় এই সংস্কৃতিটা স্থান করে নিয়েছে। আর এই সংস্কৃতির মধ্যে সমাজবিজ্ঞান কি কি নিয়ে আলোচনা করে থাকে, যে সংস্কৃতির উপাদান, যেমন আমাদের ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, তারপরে হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, তারপর আমরা বলছি যে সংস্কৃতি দুই প্রকার, বস্তুগত এবং অবস্তুগত। অর্থাৎ বস্তুগত যেগুলো আমরা দেখতে পাই, অবকাঠামোগত, ঘরবাড়ির ধরন, রাস্তাঘাটের ধরন, এই জিনিসগুলো। তখন আমরা গ্রাম বাংলার সংস্কৃতি বলতে আমাদের মনস্পটে ভেসে আসে যে মেঠো পথ, কৃষি জমি, কৃষি কাজ হচ্ছে রাস্তার দুধার দিয়ে, কৃষকরা কাজে ব্যস্ত, সকালবেলা তারা গরু হাল নিয়ে তারা কৃষি কাজে বেরিয়ে পড়ে। তো এই যে দৃশ্যগুলো কিন্তু আমাদের গ্রামীণ সংস্কৃতির দৃশ্য, এরকম আমাদের মানসপটে ভেসে আসে। তো এরকম সংস্কৃতি আমাদের বস্তুগত এবং অবস্তুগত আছে। তো এইভাবে সমাজবিজ্ঞান যেমন সংস্কৃতি নিয়ে আলোচনা করে থাকে, নৃবিজ্ঞানেরও একটা বড় বিষয় হচ্ছে সংস্কৃতি। তাহলে এখানে আমরা যথেষ্ট মিল দেখতে পেলাম। এবার যদি আমরা একটু অমিলও দেখতে পাই, তাহলে এখানে ঠিক আগেরটার মতো যে নৃবিজ্ঞান পুরাতন বিষয় আর সমাজবিজ্ঞান নতুন বিষয়। আর এইখানে নৃবিজ্ঞান কি নিয়ে আলোচনা করছে, যে মানুষের উৎপত্তি ও নৃতাত্ত্বিক পরিচয়। এখানে একটু আকার হবে, দুঃখিত। মানুষের উৎপত্তি কিভাবে হয়েছে এবং মানুষের নৃতাত্ত্বিক পরিচয়টা কি। এই নৃতাত্ত্বিক পরিচয়টা অর্থাৎ মানুষের শারীরিক গঠন প্রণালী, গায়ের রং, চুলের রং, উচ্চতা, এগুলো বেশ কিছু বৈশিষ্ট্যের আলোকে সারা বিশ্বের মানুষগুলোকে চার ভাগে ভাগ করা হয়। তার মধ্যে ককেশয়েড, অস্ট্রলয়েড, মঙ্গোলয়েড এবং নিগ্রয়েড। ককেশয়েড হচ্ছে অর্থাৎ ককেশীয় অঞ্চলে যাদের বসবাস, পৃথিবীর উত্তর গোলার্ধের দিকে সাধারণত ধরা হয়, ইউরোপের উত্তর ভাগ, আমেরিকার উত্তর ভাগ। তারপর হচ্ছে মঙ্গোলয়েড, আমরা যারা এশীয় অঞ্চলের অধিবাসী তাদেরকে মঙ্গোলয়েড অন্তর্ভুক্ত বলা হয়। মঙ্গোলিয়া একটা দেশ, আমরা নাম শুনি বর্তমানে। তো ওই সম্ভবত ওই সব এলাকার মানুষ ছিল আমাদের এখানকার আদিবাসী, মূল এলাকা মানে এই এলাকার, তাদের থেকে আমাদের এই নামকরণটা এবং তাদের বৈশিষ্ট্য আমাদের বৈশিষ্ট্য অনেকটা মিল। যদিও আমাদের ভারত উপমহাদেশের মানুষের মধ্যে যথেষ্ট বৈচিত্র্য আমরা দেখতে পাই। অনেকেই বলেন যে আমরা একটা সংকর জাতি, কারণ কি বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে মানুষ আমাদের দেশে এসেছে, ভারত উপমহাদেশে এসে তারা কেউ আসছে ধর্ম প্রচারের জন্য, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য। তো এই যে এসে তারা স্থায়ীভাবে আমাদের এখানে বসতি গড়ে তুলেছিল, যার কারণে তারা এখানে বিয়ে শাদী করে, স্থায়ীভাবে থেকে যায়। তো তাদের যে জৈবিক গুণ বা তাদের যে জৈবিক বৈশিষ্ট্য আর আমাদের বাঙালিদের জৈবিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে আমরা হয়ে গেছি সংকর জাতি। তো
এরপর হচ্ছে যে অস্ট্রোলয়েড, যারা অস্ট্রেলিয়া পলিনেশিয়া এলাকায় বসবাস করে তাদেরকে বলা হয় অস্ট্রোলয়েড। আর নিগ্রয়েড হচ্ছে যে যারা গায়ের রং কালো, ঠোঁট পুরু, নাক চ্যাপ্টা, চুল কোঁকড়ানো, এই যে বৈশিষ্ট্যগুলো আমরা আফ্রিকা মহাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে দেখতে পাই, সেটাকে বলা হয় নিগ্রয়েড। বারাক ওবামা। তো এই জিনিসগুলো নিয়ে নৃবিজ্ঞান প্রধানত আলোচনা করে থাকে, যেটা ওই যে বললাম দৈহিক গঠন, ভাষা, সংস্কৃতি, এগুলো নিয়ে আলোচনা করে থাকে, যেগুলো সমাজ বিজ্ঞানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়। আর সমাজ বিজ্ঞানের আলোচনার বিষয়গুলো তো আমরা ইতিহাসের সাথে বৈসাদৃশ্য দেখার সময় দেখার চেষ্টা করেছি, যেগুলো এখানে বলা হচ্ছে যে যেগুলো নৃবিজ্ঞান ওইভাবে থাকে না। সাধারণত নৃবিজ্ঞানের আলোচনায় মানুষের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। শুধু এইগুলো নিয়েই তারা সীমাবদ্ধ, তাদের আলোচনার বিষয়গুলো। কিন্তু সমাজবিজ্ঞান পুরো সমাজটাকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করে থাকে। তাই সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক। তাহলে ব্যাপকতার দিক দিয়ে আমরা কি দেখতে পাই? সমাজবিজ্ঞানের পরিধি অনেক বড়, কিন্তু নৃবিজ্ঞানের পরিধি অতটা বড় না। তারপর নৃবিজ্ঞানের গবেষণায় প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি, যে যদি আমরা চাই, নৃবিজ্ঞান কিন্তু অনেক ক্ষেত্রেই আদিবাসীদের নিয়ে বেশি আহ, আলোচনা করে থাকেন, বা যাদেরকে আমরা উপজাতীয় বলে থাকি। তো এই উপজাতীয়দের জীবনাচরণ পদ্ধতি যদি আমরা জানতে চাই, তাহলে সবচেয়ে উপযুক্ত উপায় হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ, যে সরাসরি তাদের আহ ওখানে অংশগ্রহণ করা, তাদের সাথে থাকা, তাদেরকে দেখা, অথবা তাদের সাথে তাদের খাদ্যাভ্যাস অনুযায়ী তাদের সাথে খাওয়া দাওয়া করা, এবং সেগুলো এই যে অংশগ্রহণের মাধ্যমে সেগুলো পর্যবেক্ষণ করে তথ্য লিপিবদ্ধ করা, তাদের মতো করে পোশাক পরিচ্ছদ পরার চেষ্টা করা, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা। তো এই যে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি, এটা দ্বিতীয় অধ্যায়ে আমরা বিস্তারিত দেখব। তো এই পদ্ধতিটা এখানে বেশি প্রয়োগ করা হয়ে থাকে। অন্যদিকে সমাজ গবেষণায় জরিপ পদ্ধতি আছে, সাক্ষাৎকার আছে, ইত্যাদি বেশি ব্যবহার করা হয়। মানে অনেকগুলি ব্যবহার করা হয়, কিন্তু কোনোটাই কম, কোনোটাই বেশি। তো এই যে জরিপ পদ্ধতি আবার দুই প্রকার: পূর্ণ গণনা জরিপ আর নমুনা জরিপ। আর সাক্ষাৎকার অর্থাৎ একটা প্রশ্নমালা তৈরি করে সেটার মাধ্যমে মানুষের কাছ থেকে তথ্য নেওয়া। তাহলে এই ছিল মোটামুটি সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের বৈসাদৃশ্য। এবার আমরা দেখব সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক। তাহলে সাদৃশ্য যদি আমরা চিন্তা করি, যে সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করছে, সমাজবদ্ধ মানুষ নিয়ে আলোচনা করতে, যে অনেক সময় কি করে মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে থাকে। অর্থাৎ সমাজ গবেষণা করতে, যে এই সমাজবদ্ধ মানুষ নিয়ে আলোচনা করতে, যে মানুষের আচার ব্যবহার নিয়ে সমাজবিজ্ঞান অনেক ক্ষেত্রেই ফোকাস করে থাকে। একইভাবে মনোবিজ্ঞান প্রধানত মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আমরা কি দেখতে পাই? উভয়েরই আলোচনায় যথেষ্ট আমরা মিল দেখতে পাই, তাই তো? তাহলে ওরাও সমাজবিজ্ঞান মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করছে, আবার মনোবিজ্ঞান মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। ম্যাকাইভার বলেন যে সমাজ জীবনে একজন মানুষ যা কিছু করে ও ভোগ করে, যা কিছু অভিজ্ঞতায় পায়, তার সবই মানসিক ঘটনা। একটা ভালো কথা বলেছেন, যে মানুষ যা কিছু করছে ও ভোগ করছে, এবং যা কিছু তার অভিজ্ঞতায় পাওয়া যায়, সবই হচ্ছে মানসিক ঘটনা। প্রায় একইভাবে একজন মনোবিজ্ঞানী মনে করেন যে মনোবিজ্ঞান হলো কতগুলো মানসিক শক্তি রূপান্তর। অর্থাৎ মনোবিজ্ঞানটাকে তারা মানসিক শক্তির একটা রূপান্তর হিসেবে দেখছেন। এই তাহলে এখানেও কিন্তু আমরা একটা মিল পাচ্ছি, যে সমাজ জীবনে যখন মানুষ যা কিছু করছে ও ভোগ করছে, অভিজ্ঞতা পাচ্ছে, সবই হলো মানসিক ঘটনা। তারপর
মনোবিজ্ঞানও তাই বলছে যে মানসিক শক্তির একটা রূপান্তর মাত্র। যেমন এখানে আমরা একটু বলি যে আমরা সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে 0.5% ভুল ধরে নেওয়া হয়। কারণ কি, যে একটা সমাজের যে কোনো একটা বিষয়ে গবেষণা করার জন্য তো অবশ্যই মানুষের কাছে যেতে হয়। তো আজ হয়তোবা যদি আমরা গবেষণা কাজ করি যে মোবাইল ফোনের বা স্মার্টফোনের ব্যবহার নিয়ে যদি আমরা সাক্ষাৎকার নিই, তাহলে দেখা যাবে যে একজন 20 থেকে 25 বছর বয়সী একজন তরুণ, হয়তো তিনি অনেকটাই ইতিবাচক ভাবেই দেখানোর চেষ্টা করবেন যে স্মার্টফোন ব্যবহারের দিকটা। কিন্তু ঠিক একইভাবে যদি এই একই প্রশ্ন নিয়ে তাকে যদি 5 বছর বা 10 বছর পরে জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু তিনি হুবহু একই উত্তর নাও দিতে পারেন। তিনি হয়তোবা ওই সময়ে তার বয়সের কারণে, মানসিক পরিপক্কতার কারণে তখন তিনি কিন্তু ওই সময় বলতে পারেন যে না, আসলে মোবাইল ফোনের ব্যবহার সীমিত করা উচিত, বা এর নেতিবাচক দিকগুলো আছে ইতিবাচকের পাশাপাশি। যেটা কিন্তু আবার ন্যাচারাল সায়েন্সে বা প্রাকৃতিক বিজ্ঞানে কিন্তু হয় না। ওখানে 100% অ্যাকুরেট ফলাফল আসে সবসময় একই জিনিস যদি করা হয়। তাহলে এখানে কিন্তু অবশ্যই এই মানসিক ঘটনাটাকে বোঝাচ্ছে। কারণ কি, ওই যে মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে। এই একটা নারী যদি, তার কাছে জিজ্ঞাসা করা হয় নির্যাতন নিয়ে, নারী নির্যাতন, একটা পুত্রবধূ, তিনি যে দৃষ্টিকোণ থেকে তার কাছে নারী নির্যাতনটাকে ব্যাখ্যা করবেন, তিনি আবার যখন শাশুড়ি হয়ে যাবেন তখন কিন্তু ওই নারী নির্যাতনের বিষয়টাকে কিন্তু তিনি অন্যভাবে ব্যাখ্যা করবেন। তো এরকম মানসিক ঘটনা দ্বারা, যেহেতু মানুষ, তার মন আছে, এজন্য সে তার মনের নিরিখে কিন্তু একটা বিষয়ের রেসপন্স করবেন বা উত্তর দিবেন। তারপর বলছে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান পরস্পরের নির্ভরশীল, যে গবেষণা কাজে একে অপরের সহযোগিতা করে থাকে কিভাবে, তথ্য উপাত্ত দিয়ে। তাই বিষয় দুটির মধ্যে সাহায্য এবং সহযোগিতার যথেষ্ট সম্পর্ক আমরা দেখতে পাই। তারপরে আমরা বলছি যে ব্যক্তি ও সমাজ অবিচ্ছেদ্য, অর্থাৎ ব্যক্তিকে সমাজ থেকে বিচ্ছেদ করা যাবে না বা যায় না। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সমাজের সদস্য, অর্থাৎ সমাজের বাইরে কিন্তু আমরা কেউ না। কাজেই সামাজিক প্রেক্ষাপটের বিশ্লেষণ ছাড়া ব্যক্তির সামাজিক আচরণ ব্যাখ্যা করা যায় না। তাহলে এখানে কি বলছে, যে আমাদেরকে সামাজিক আচরণ যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে অবশ্যই সামাজিক প্রেক্ষাপটের বিশ্লেষণটা আমাদের খুব দরকার। যে সে একজন মানুষ যে আচরণটা করছে, তার প্রেক্ষাপটটা কেমন ছিল, সে এই ভালো আচরণ কেন করলো, বা খারাপ আচরণ, ভালো আচরণের ক্ষেত্রে তো আমরা ওইভাবে করি না, বিশ্লেষণ করতে যাই না। কিন্তু যখন খারাপ আচরণ করে, তখন আমরা ওই প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি যে কোন প্রেক্ষাপটে মানুষ এই আচরণটা করলো। অন্যদিকে সামাজিক জীব হিসাবে ব্যক্তির মনস্তাত্ত্বিক ধারণা ছাড়া সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা অসম্ভব। অর্থাৎ মানুষের যে মনস্তাত্ত্বিক ধারণা, সেইটা যদি আমাদের না থাকে, তাহলে সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা করা আমাদের পক্ষে অসম্ভব। কারণ কি, এই যে পরিবর্তনটাকে বুঝতে গেলে মানুষের মনস্তাত্ত্বিক ধারণা অবশ্যই দরকার। যেমন এক সময় কম্পিউটার যখন বাংলাদেশে শুরু হলো, তখন কিন্তু মানুষ অত টাকা দাম, কি কাজে লাগবে, ওই যে নাটক সিনেমা দেখা ছাড়া তো আর কোনো কাজ নেই, এরকম একটা ধারণা ছিল মানুষের মধ্যে। কিন্তু এখন কিন্তু আর ওই ধারণা নাই। এখন কিন্তু অনেক কাজে এই কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। এবং আগে
বা এখনো আমরা এই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি। এখন কিন্তু এই ধারণা একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে, যে এই যদি পাইরেটেড সফটওয়্যার যদি না থাকতো, যদি টাকা দিয়ে কিনে সফটওয়্যার ব্যবহার করতে হতো, তাহলে আমাদের কম্পিউটারের দামও অনেক বেশি থাকতো এবং আমাদের সাধারণ মানুষের পক্ষে এই অ্যাক্সেসটা অনেকাংশে কমে যেত। কিন্তু এখন কিন্তু মানুষ আস্তে আস্তে মানে অরিজিনাল সফটওয়্যার গুলো টুকটাক কেনা শুরু করছে, যেটা এই মানসিকতার একটা পরিবর্তন এবং এটা আমাদের এই সমাজ পরিবর্তনের আহ ক্ষেত্রে, যে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার এই যে একটা সামাজিক একটা আন্দোলনের মাধ্যমে একটা পরিবর্তন, এটা কিন্তু আমাদের ব্যাখ্যা করতে যে কিন্তু এই মনস্তাত্ত্বিক ধারণা দরকার হচ্ছে। সুতরাং আমরা কি দেখতে পাই, যে সমাজ বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের একটা বড় সম্পর্ক বিদ্যমান রয়েছে। এবার যদি বৈসাদৃশ্য আমরা দেখতে যাই, তাহলে অবশ্যই সেখানে ওই আগেরটার মতো, যে মনোবিজ্ঞান তুলনামূলকভাবে পুরাতন বিষয় আর সমাজবিজ্ঞান নবীন বিষয়। আর মনোবিজ্ঞান প্রধানত কি কি বিষয় নিয়ে আলোচনা করছে? মানুষের ব্যক্তির ব্যক্তিত্ব, পার্সোনালিটি বললে আমরা যেটাকে খুব ভালোভাবে চিনতে পারি, মানুষের ব্যক্তিত্ব, তারপর হচ্ছে যে মনোভাব, যে মানুষের মনের ভাব কিভাবে প্রকাশ করছে বা কি দৃষ্টিকোণ থেকে সে এই মনোভাব প্রকাশ করছে, প্রেরণা বা মোটিভেশন, কোন কোন প্রেক্ষাপটে মোটিভেশনটা কাজ করে বা দরকার হয়, জনমত, তারপর হচ্ছে দৃষ্টিভঙ্গি, মানবসম্মত দুইবার হয়ে গিয়েছে, পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিভঙ্গি কেমন ইত্যাদি নিয়ে আলোচনা করে, যেগুলো সমাজবিজ্ঞানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়। অন্যদিকে সমাজবিজ্ঞান কি কি নিয়ে আলোচনা করে থাকে, যেটা আমরা এর আগেও দেখেছি, যেগুলো মনোবিজ্ঞানে থাকে না। এবার সাধারণত মনোবিজ্ঞানে সমাজে বসবাসকারী মানুষের মন নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তাদের আলোচনার কেন্দ্রবিন্দু শুধুমাত্র ওই মনকে কেন্দ্র করে মানুষ কি কি করছে, এই জিনিসগুলো। আর সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পুরো সমাজটাকে এখানে আলোচনা করা হয়ে থাকে। পুরো সমাজই হচ্ছে সমাজবিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দু। তাই আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক তুলনামূলকভাবে মনোবিজ্ঞানের তুলনায়। তারপর হচ্ছে যে এই মনোবিজ্ঞানের গবেষণার জন্য আমাদের শিখন, প্রেরণা ইত্যাদি পদ্ধতি বেশি প্রয়োগ করা হয়। শিখন পদ্ধতি, যে কিভাবে একটা শিশু বা একজন মানুষ কিভাবে শেখে, আর প্রেরণা বা মোটিভেশন কোন কোন প্রেক্ষাপটে এই মোটিভেশনটা কাজ করে, এইগুলো নিয়ে নৃবিজ্ঞান এই পদ্ধতিগুলো বেশি ব্যবহার করে থাকে। যেমন এইখানে যে মতবাদগুলো আছে, থর্নডাইক, প্যাভলক, এরকম বেশ কিছু লোক আছে যারা এই প্রেরণা নিয়ে বেশ গবেষণা করেছেন নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। তা আমরা আর অত বিস্তারিত যাব না। অন্যদিকে সমাজ গবেষণার জরিপ পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, এরকম বেশ কিছু পদ্ধতি বেশি ব্যবহার হতে দেখা যায়। তো এই ছিল মোটামুটি আমাদের সমাজ বিজ্ঞানের সাথে ইতিহাস, মনোবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের সম্পর্ক। তাহলে আগামী দিনের পাঠ হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। তো সবাইকে ধন্যবাদ এবং আশা করি তোমরা এই আলোচনাগুলো থেকে উপকৃত হতে পারবে, জানতে পারবে, তবে হবে আমার প্রচেষ্টার সার্থকতা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে